শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী। ঈদের ছুটির পর আবারও ঢাকা শহরে ফিরতে শুরু করেছেন ঢাকাবাসীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং ঢাকা শহর ফিরে পেতে শুরু করেছে তার নিজস্ব চেহারা এবং আগের রূপ। এবং সেই আগের রূপটি আসলে কিরকম, সেই জনবহুল এবং যানজটে পূর্ণ ঢাকা, যেখানে যেমন ইচ্ছে করে দাপিয়ে বেড়াচ্ছে বাইক, অটোরিকশা, সেই সব কিছু। এইসব বাইকাররা মানে না ট্রাফিক সিগন্যাল, মানে না স্পিড লিমিট বা গতিসীমা, এবং যেখান দিয়ে তাদের বাইকটি আসলে ঢুকে যাওয়া সম্ভব সেখানেই তারা ঢুকে পড়তে চান যে কোনো সময়। একই সাথে দাপটের সাথে সড়কে চলছে আসলে ব্যাটারি চালিত রিক্সা। এবং সেই সংখ্যা কমছে না, বরং বাড়ছে। এবং ব্যাটারি চালিত রিক্সার যে আধিক্য, সেটার কারণে এখন পায়ে চালানো রিক্সা খুব কম দেখা যায়, এবং দেখা যায় না বললেই চলে। ব্যাটারি রিক্সার আসন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ায় প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। তাছাড়া ব্যাটারি রিক্সার গ্যারেজগুলোতে বৈধ অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে ব্যাটারি চার্জ করার ফলে চাপ পড়ছে বিদ্যুৎ সরবরাহের ওপরেও। তো দর্শক, আজকে আমরা এই বিষয়ে কথা বলতে চাই ঢাকা শহরের যান দুর্ভোগ নিয়ে। প্রিয় দর্শক, আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব শেখ মোহাম্মদ মেহেদী হাসান, নগর পরিকল্পনাবিদ এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। আমাদের সাথে রয়েছেন পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি ডক্টর এম আকবর আলী, বিপিএম, পিপিএম। আমি ডিরেক্ট যেতে চাই স্যার আপনার কাছে আকবর আলী, যে আমরা মাঝখানে শুনলাম যে ব্যাটারি চালিত রিক্সা আসলে বন্ধ করে দেওয়া হবে, তারপর দেখলাম যে তারা আসলে আন্দোলন করলেন যারা ব্যাটারি চালিত রিক্সা চালক আছে, যে বন্ধ করা যাবে না। তার বিপক্ষে আবার পায়ে চালিতরাও একটা মোটামুটি রাস্তায় থাকলেন। কি এমন হলো যে এটা আসলে বন্ধ করা সম্ভব হলো না? এত সমস্যার পরে এটা যে সমস্যা হচ্ছে সেটা তো নিশ্চয়ই কারো কোনো দ্বিমত নেই। তো কেন আসলে বন্ধ করতে পারছি না আমরা এই ব্যাটারি চালিত রিক্সা? ধন্যবাদ। এই টপিকটা আমাদের খুব এখন জ্বালাচ্ছে আর কি। আপনি যে কথাই বলুন, যে টপিকটা আমাদেরকে একটু আমাদের এই সংক্রান্ত যে যানবাহনগুলো আছে এগুলো আমাদের কষ্ট দিচ্ছে। তো এখন ওই আপনি বললেন যে বন্ধ করে দেওয়া, এটা এখানে একটা, আপনি যদি সংখ্যাটা যদি আপনি একটু নেন, এখানে প্রায় 20 লক্ষ এই ধরনের যানবাহন এখানে চলে, ব্যাটারি চালিত। 15 থেকে 20 লাখ ব্যাটারি যানবাহন চলে। তো এদের তাহলে এইখানের সাথে এই লোকগুলো জড়িত আছে, যারা চালক জড়িত আছে। এছাড়া আছে যেখানে চার্জ হয়, যেখানে যারা মালিক, ওখানে গ্যারেজ আছে, অনেক লোক। এই 10 বা 15 বা 20 লক্ষ লোকের সাথে আরও আপনি কয়েক লক্ষ লোক এখানে জড়িত আছে। তো এরা তো মানে কোনো কিছু সহজে মেনে নেওয়ার পাত্র না। কিন্তু আমার কথা হচ্ছে, এর কারণে তো কোটি কোটি মানুষ আসলে প্রতিনিয়ত মনে হচ্ছে এই বুঝি মরে গেল। এটা ঠিক আছে, কিন্তু মানে এরা তো একটা লাই পেয়ে গেছে। ধরেন এটা আপনি দেখেছেন যে আগের সরকারের সময় তারাও কিন্তু বন্ধ করার চেষ্টা করেছিল। আমি দেখতেই আমি করলাম, সার্চ দিয়ে দেখলাম যে মে মাসে, গত বছর 2024 সালে মে মাসে একটা 15 তারিখের ডিসিশন হলো, মে মাসের 15 তারিখে বন্ধ করে দেওয়া হবে। 19 তারিখে আবার বললো যে আমাদের সরকার, মানে মাননীয় প্রধানমন্ত্রী তখন সদয় হয়ে এটাকে আবার বলে না চলবে। তাহলে ওই যে ওখান থেকে আমরা লাই দিয়ে দিয়েছি, ওইখান থেকে আমরা বলে দিয়েছি যে না, মানে এরা চলতে পারবে। তো সেটা থেকে তখন সরকারের ওরাই পারে নাই, ওরা তো যে শক্তি ছিল, যে মানে অবৈধভাবে যে কাজগুলো করতে পারতো, এখনকার সরকারের তো সেই শক্তি নাই। এখনকার পুলিশটা সে অতটা শক্তিশালী না, এখনকার পুলিশ তার অতটা মারদাঙ্গা না, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, মারদাঙ্গা না কাজেই, এবং সহনশীল। এখনকার সরকার তো সহনশীল, এবং এই যে 20 লাখ লোকের বা 25 লাখ লোকের যে ব্যাপারটা আছে, এটা সরকার সুষ্ঠুভাবে এটা সমাধান করতে চায়। এই জন্য আপনি শুনেছেন হয়তো যে বুয়েটের এটা নিয়ে গবেষণা হয়েছে, এবং ওখানে আমাদের এখন বাজারে যে এগুলো আছে, রিক্সা, যন্ত্রচালিত রিক্সাগুলো আছে, তার বিকল্প হিসাবে একটা ট্যাক্সই, নিরাপদ একটা উদ্ভাবনী
রিক্সা উদ্ভাবনী চেষ্টা চলছে এবং ওটা বাজারে আসবে। কাজেই ওটা আসতে সময় লাগে, ওটা তো আর একদিনেই আমরা 20 লাখ নিয়ে আসতে পারবো না। লেটস সি, আমরা একটু জনাব মেহেদী হাসান আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যেমনটি শুনছিলাম যে 20 লাখ মানুষ আসলে এটার সাথে জড়িত হলো, কিন্তু সেটা তো নিশ্চয়ই ওভারনাইটে হয়নি, আস্তে আস্তে হয়েছে। এখন নগর পরিকল্পনার সাথে যারা জড়িত থাকেন তারা কি আসলে শুরুতে বুঝতে পারেননি যে এটা আসলে এরকম ভয়াবহ সমস্যা তৈরি করবে? এবং আপনি সাথে সাথে যদি আমাদের বলেন যে আলটিমেট সমস্যাগুলো আসলে কি তৈরি হচ্ছে, এক হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা, আরেকটা হচ্ছে এইভাবে যে বাইক বেড়েই চলেছে। আমাদের মতো এত জনবহুল একটা শহরে যে যানবাহন শুধুমাত্র একজনকে নিতে পারে, সেই যানবাহনকে এত পাবলিকলি আসলে আমরা অ্যালাউ করতে পারি কিনা, সেই জায়গাটা একটু বলবেন। ধন্যবাদ। যে বিষয়টা এখানে আসলো যে আসলে এই প্রক্রিয়াটা কি পরিকল্পিতভাবে হয়েছে নাকি অপরিকল্পিতভাবে হয়েছে নাকি এটা ব্যবস্থাপনার ব্যর্থতা, আমরা যদি সেইভাবে একটু দেখি তাহলে যে ফিগারটা এসেছে 15 থেকে 20 লক্ষ রিক্সা চলছে, ডেফিনেটলি এটা ওভারনাইট বা এক সপ্তাহ 2 সপ্তাহের মাধ্যমে আসে নাই। আসলো কেন যদি আমরা দেখি তাহলে খুব সিম্পল অর্থনীতির যে সূত্র আমরা শিখেছি, ডিমান্ড এবং সাপ্লাই। তার মানে এই ধরনের একটা অপরচুনিটি লুফে নিয়েছে, যদি এটার মালিক যারা আছে বা এটার চালক যারা আছে লুফে নিয়েছে, কারণ তাদের জীবিকা এখান থেকে আসছে। তাহলে কেউ যদি মনে করে বা কোনো সরকার যদি মনে করে আমি সে শক্তিশালী সরকারই হোক আর সহমর্মিতা সরকারি যদি হোক, আগামী থেকে আমি এটা বন্ধ করে দিব, আগামীকালকে থেকে এটা বন্ধ করে দিব, বা কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি আহ্বান জানান নাগরিকদেরকে আগামীকালকে থেকে আপনারা আর এই রিক্সায় চড়বেন না, তাহলে তো এটা সমাধান হবে না। আমরা দেখেছি যে এভাবে সমাধান করা যায়নি। আর অনেক শক্তিশালী পুলিশ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটাও কোনো সমাধান নয়। তাহলে এটা সমাধান কি? সমাধান হচ্ছে আপনারা জানবেন যে এই রিক্সাগুলো শুধু ঢাকা শহরে নয়, প্রত্যেকটা শহরে প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু চলে, এবং শহরগুলোতে আমাদের যে নগর কর্তৃপক্ষ আছে, পৌরসভা, সিটি কর্পোরেশন, তারা এদেরকে লাইসেন্স দিয়ে থাকে। লাইসেন্স দেওয়ার কর্তৃপক্ষ হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, পৌরসভা বা সিটি কর্পোরেশন। এবং এই যে 15 থেকে 20 লক্ষ নতুন অটো চালিত বা ব্যাটারি বা ইঞ্জিন চালিত যে রিক্সা, অধিকাংশ জায়গাতেই আমি দেখেছি তাদের কোনো লাইসেন্স প্লেট নাই, তারা নিবন্ধিত নয়, অনিবন্ধিতভাবে তারা চলছে। এইটা তো প্রথম থেকেই একটা নীতিমালা করে তাদেরকে লাইসেন্স দিয়ে তাদেরকে যদি আমরা সিস্টেমের ভিতরে, শৃঙ্খলার ভিতরে আনতে পারতাম, তাহলে কর্তৃপক্ষগুলো কিন্তু একটা রেগুলেটরি ওভারসাইট থাকতো। এখন তো কোনো রেগুলেটরি ওভারসাইট নাই, কারণ রেজিস্ট্রেশন ছাড়াই 15 লক্ষ 20 লক্ষ রিক্সা এখন ঢাকা শহরে চলছে। তাহলে এটা একটা ম্যানেজমেন্টের ফেইলিউর। এই ম্যানেজমেন্টটা যদি আমরা প্রোঅ্যাক্টিভলি ম্যানেজ করতে পারতাম, তাহলে কিন্তু এই আজকের বিশৃঙ্খলা হতো না। আমরা সবসময় কোনো একটা সমস্যা হলে সেখানে ঝাঁপিয়ে পড়ি, আগুন লাগলে তারপরে ঝাঁপিয়ে পড়ি, বন্যা হলে তারপরে ঝাঁপিয়ে পড়ি। আগে থেকে উদ্যোগী হয়ে যদি এই বিষয়গুলো ব্যবস্থাপনার আওতায় আনা যেত, তাহলে আজকে যে বিশৃঙ্খলাটা হচ্ছে সেই বিশৃঙ্খলাটা হতো না। এটা কি অবহেলা বা গা ছাড়া পাত্তা না দেওয়া, এই কারণগুলোর কারণে? এটা একটা কারণ। তো বড় কারণ হচ্ছে গত বছর আমাদের দেশে যে জুলাই আগস্টে যে আন্দোলন হলো, এই আন্দোলনের পরে কিন্তু এই বিষয়টার আমরা আধিক্য দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পেলাম ঢাকা শহরে প্রত্যেকটা দিন একাধিক পক্ষ আন্দোলন করছে। যত ধরনের গোষ্ঠী আছে সব ধরনের গোষ্ঠী আন্দোলন করছে। মনে হচ্ছিল যে গত 15, 20, 30, 40, 50 বছর ধরে শুধু বৈষম্যই হয়েছে, সবাই বৈষম্যের শিকার, এবং প্রত্যেকেই কোনো না কোনো দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন বা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এইটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তার মানে বঞ্চনা কিন্তু সব জায়গায় ছিল, সব স্তরে ছিল। এখন যে সরকার গঠন করেছে তাদের বর্তমান রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্র চালানোর জন্য যে গুরুত্বপূর্ণ দিকগুলো, সেগুলো নিয়ে তারা ব্যস্ত আছে। আঞ্চলিক এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে তারা ব্যস্ত আছে। এই বিষয়টাও যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জায়গাটাতে যতটুকু মনোযোগ দেওয়া দরকার ছিল অতটুকু মনোযোগ দিতে পারেন নাই। কারণ আমরা জানি যে সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি নাই। যদি কাউন্সিলর থাকতেন, মেয়র থাকতেন, কাউন্সিলররা কিন্তু প্রত্যন্ত এলাকায় মহল্লায় মহল্লায় তাদের একটা নেটওয়ার্ক থাকে, এবং কোন জায়গায় কোন গ্যারেজ, কোন জায়গায় কতগুলো রিক্সা চালক কী করছে কি না করছে, সবগুলো কিন্তু কাউন্সিলরের নেতৃত্বে বা ম্যানেজমেন্টে একটা ইনফর্মাল সিস্টেমে চলে। ইনফর্মাল সিস্টেমে আপনি নানানভাবে ব্যাখ্যা করতে পারেন, সেই ব্যাখ্যা আমি যাব না, কিন্তু একটা ডিসিপ্লিনের ভিতরে থাকে যদি প্রত্যেকটা ওয়ার্ডে একজন নির্বাচিত লোক থাকে, প্রতিনিধি থাকে। তো সেটা যেহেতু নাই,
সেই কারণে আমাদের এই শৃঙ্খলটা ভেঙে গিয়েছে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আকবর আলী, আপনার কাছে জানতে চাই যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর জায়গায় আমাদের কিছু সীমাবদ্ধতা কাজ করে কিনা, যেমন ওরা ধরেন রাস্তায় আছে কিন্তু তারা নিয়মটা আসলে মানছেন কিনা, লেনটা মানছেন কিনা, বিশেষ করে যারা বাইক চালান, এখন বাইক তো এখন একটা পাবলিক ট্রান্সপোর্ট হয়ে গেছে, আগে তো ব্যক্তিগত ট্রান্সপোর্ট ছিল, এখন তো মানুষ আসলে এটা পাবলিকলি ইউজ করেন ভাড়ার বিনিময়ে। সো সেই জায়গায় যারা ট্রাফিকে রয়েছেন নিয়ন্ত্রণের জায়গায়, তারা কি আসলে তাদের সক্ষমতা সবটা কাজে লাগাতে পারেন, নাকি আসলে নানান জায়গায় তারাও আসলে বাধ্যবাধকতার শিকার হয়ে যান? আপনি যে প্রশ্নটা করলেন যে বাইকের ব্যাপারে, বাইকের এখানে দেখেন, আমি কালকে রাতে মানে এখানে ডিসি ট্রাফিকের যে দায়িত্বে আছে অ্যাডিশনাল কমিশনার ডিআইজি, তাকে জিজ্ঞেস করলাম তোমাদের এই ঢাকা শহরে যে মামলা হয় এটার পরিমাণ কত? বলে স্যার ও আমাদের অর্ধেক মামলা হয় এই বাইকের বিরুদ্ধে, এই বাইক সংক্রান্ত। কারণ কি? যে কারণ হলো যে ওরা আইন মানে না। হ্যাঁ, ওই যে আপনার উপস্থাপনায় বলছেন যে যেখানে সেখানে ওরা ঢুকে পড়তে চায়, যে কোনো জায়গায় উল্টা দিকে যেতে চায়, মানে যে কোনো আইন অমান্যতার একটা ছটফট করে, আইন অমান্যর জন্য ছটফট করতে থাকে, একটু চান্স পেলে এগিয়ে যেতে চায়। এখন একটা বাইক যখন এগিয়ে যায়, পিছন থেকে গাড়িও এগিয়ে যায়, তখন ট্রাফিক জ্যাম লেগে যায়। আর এই বাইক অর্থাৎ এইখানে এদের বিরুদ্ধে মামলা হয় এই জন্য যে 50 মানে অর্ধেক লোকের লাইসেন্স নাই বা লাইসেন্সের কোনো সমস্যা আছে। আর আছে যে লার্নার লাইসেন্স দিয়ে কিন্তু অনেকে গাড়ি চালায়। লার্নার লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর কথা নয়, লার্নার শুধু লার্নিং করবে, একজন ওস্তাদের অধীনে, একজন ট্রেনারের অধীনে সে থাকবে, লার্নিং করবে, কিন্তু সে দিয়ে গাড়ি চালাচ্ছে, দিব্যি গাড়ি চালাচ্ছে। বিআরটি থেকে এই ব্যাপারটা নেওয়া করা দরকার যে লার্নার লাইসেন্স ইস্যুর ক্ষেত্রেও এই করি আবরণ করা দরকার। আর এখন এই যে বাইকারদের, তারা এটা জীবিকার তাগিদে অনেকে বাইক চালায়, এটাও এখানে মানবিক দিকটাও আছে। আর হলো উনি যে বলছেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ব্যাপার, আমাদের এখানে তো যোগাযোগ ব্যবস্থাটা, গণপরিবহন ব্যবস্থা তো অত উন্নত না। আমরা ঘর থেকে বের হলে একটা গন্তব্যস্থলে যে কীভাবে পৌঁছবো সেই ব্যবস্থা আমাদের নাই, একেবারে অনিশ্চিত। মেট্রো রেল আছে কিন্তু সীমিত একটা নির্দিষ্ট জায়গার ভিতরে। এখন কাজে ওই বাইকের উপরে নির্ভর করতে হয়। তো এখন এইখানে পুলিশের সক্ষমতা, মানে আমি বলবো যে সক্ষমতা অত এদের বিরুদ্ধে খুব বেশি কার্যকর না। হ্যাঁ, কারণ হলো যে সংখ্যা এত বেশি, এই এরা বাইকাররা বা যে অপরাধ করে, যে অপরাধ বা যে ভায়োলেশন অফ রুলস যে হয়, সেটা পরিমাণ এত বেশি, এটাকে সবগুলো অ্যাড্রেস করা সম্ভব হয় না। আর সেই পরিমাণ সংখ্যার যে শক্তি, সেটাও আমাদের হয়তো নেই। আমাদের ট্রাফিক পুলিশের সংখ্যা বলেন, সেটাও তো নিশ্চয়ই ওই যে সক্ষমতায় বললাম যে এটা নাই। তা আর হলো যে এই আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু যে বাইকার যারা আছে, আমরা দেখবো যে এখানে কিন্তু শিক্ষিত ছেলেপেলে আছে, শিক্ষিত লোকজন। আমি ঠিক এই জায়গাটাতে আসতে যাচ্ছিলাম। যেটা মেহেদী হাসান, এই যে বাইকার, তাদের অধিকাংশই কিন্তু শিক্ষিত এবং দেখা যায় চাকরি না পেয়ে হয়তো এটা একটা ভালো ইনকামের সোর্স, নিজের একটা বাইক আছে সেটা দিয়ে চালাচ্ছে, পুঁজিও তেমন বেশি লাগছে না। সো আমরা যে কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ হচ্ছি, সেটাও কি এটার একটা কারণ কিনা? ইনফ্যাক্ট ব্যাটারি চালিত রিক্সাতেও দেখা গেছে অনেক সময় বেশ মোটামুটি অর্ধশিক্ষিত মানুষরাই এটাকে বেছে নেন, কারণ কষ্ট কম, টাকা বেশি আছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, যে কর্মসংস্থান তৈরি করতে না পারার ব্যর্থতাও কি আসলে ওই জায়গায় গিয়ে হিট করছে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ প্রত্যেকেই তো তাদের জীবিকার জন্য ছুটছেন, সুতরাং তাদের আগে যে জীবিকা ছিল সেই জায়গাটাতে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে, সে কারণে তারা এইদিকে ছুটছেন। এবং এইটা অবশ্যই আমাদের একটা পাবলিক নিউসেন্স তৈরি করেছে। এখন এটাকে কিভাবে ব্যবস্থাপনার আওতায় আনা যায়? এখানে প্রত্যেকটা বাইকার, এমনকি প্রত্যেকটা রিক্সাওয়ালা, তাদের নিজস্ব কিন্তু এখন মোবাইল ব্যবহার করে, প্রত্যেকের কাছে মোবাইল আছে। সরকার চাইলেই তো
প্রত্যেকটা বাইকার এবং প্রত্যেকটা রিক্সা চালকের মোবাইল নিয়ে একটা আলাদা সিস্টেম তৈরি করতে পারে। এমনকি সরকার চাইলেই কোনো একটা ছুটির দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যত রিক্সা চালক আছেন, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় যত রিক্সা চালক আছেন, তাদের নিয়ে একটা সম্মেলন করতে পারে। আমরা তো অনেক সম্মেলন করতে দেখি। কোনোদিন কি দেখেছেন যে রিক্সা চালকদের নিয়ে মেয়র মহোদয়, মেয়র বাহাদুর ওনারা একটা সম্মেলন করছেন, তাদেরকে বুঝাচ্ছেন বা তাদেরকে মোটিভেশনাল কথা বলছেন যে তোমরা ডিসিপ্লিনের ভিতরে থাকো? আমাদের শুধুমাত্র পুলিশ আর লাঠি দিয়ে দেশ চালাতে যাই, তাহলে তো এই দেশ চলবে না। আমাদেরকে তো বিভিন্ন ধরনের কৌশল নিতে হবে। আমরা দেখেছি যে মাঝখানে যে প্রশিক্ষণ দিতে হবে, ট্র্যাকার দেয় সেটাকেও কিভাবে পার করা যায়, চালাকি করে সেই তাদেরকে চেষ্টা প্রথম হচ্ছে নলেজ, তাদেরকে তাদের স্কিল সেট, তাদের মোটিভেশন দিয়ে তাদের ক্যাপাসিটি ডেভেলপ করে তারপর যদি আপনি ডিসিপ্লিন মানছে না বলে তাদেরকে আপনি আইন কানুনের ভিতরে আনতে চান, তাহলে সেটা যৌক্তিক। কারণ রাষ্ট্র হিসেবে দায়িত্ব আছে, রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে এই দেশের নাগরিকের সার্ভ করার দায়িত্ব আছে। কনস্টিটিউশন সেই দায়িত্ব দিয়েছে এবং প্রত্যেকটা নাগরিকের উচিত নাগরিকের যে দায়িত্ব এবং একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে তার রেসপন্সিবল অ্যাটিটিউড প্রদর্শন করা। তো আমাদের এই সেক্টর যদি 20 লক্ষ চালক, রিক্সা চালক হয়, হয়তো বাইক চালক তারও কম বেশি হতে পারে, তাদের নলেজ, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কেউ কি কোনোদিন কোনো কাজ করেছে? কোনো সরকারি বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান আমার জানা নাই। এইটা যেহেতু আমাদের সমাজে একটা সমস্যা তৈরি করেছে। আমি হুট করে যদি 2টা রিক্সা আমি ভেঙে ফেলি, আমি যদি বলি যে না আগামীকালকে থেকে আপনাকে রিক্সায় চলবেন না, তারপর যদি আমি পুলিশকে বলি যে আপনি লাইসেন্সবিহীন মোটরসাইকেল দেখলেই ধরবেন, এটা কিন্তু খুব সহজেই করা যায়, কিন্তু এটা ইফেক্টিভ না। বছরের পর বছর আমরা দেখে এসেছি এটা কার্যকরী হয় নাই। আমাদের নতুন নতুন আইডিয়া নিয়ে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে এবং জনমুখী, আমরা যদি জনমুখী সরকার চিন্তা করি, জনমুখী সিটি কর্পোরেশন চিন্তা করি, জনমুখী প্রতিষ্ঠান চিন্তা করি, তাদেরকে সাধারণ জনগণের যে দাবি চাহিদা, আমাদের এমপ্লয়মেন্ট, অর্থনৈতিক যে মুক্তি, সে বিষয়গুলো চিন্তা করে কিন্তু আমাদের আইন বলেন, পলিসি বলেন, কর্মসূচি বলেন, সেগুলো নিতে হবে। আরেকটা কথা বলেন যে আমাদের মতো এরকম জনবহুল একটা জায়গায় মানে ট্রান্সপোর্টের এত ভ্যারাইটি কি খুব দরকার আছে? পৃথিবীর অনেক দেশ আছে যেখানে এত ভ্যারাইটি নেই। আমাদের একই রাস্তার মধ্যে, একই লেনের মধ্যে রিক্সা চলে, সেই রিক্সায় ব্যাটারি চালিত হোক বা পায়ে চালিত হোক, এখানে ছোটোখাটো বাস চলে, প্রাইভেট গাড়ি চলে, এখানে ভ্যান চলে, এখানে মোটরসাইকেল চলে। এত কিছুর কি দরকার ছিল আসলে? পরিবহন পরিকল্পনায় যে গ্রামার, সেই গ্রামার অনুযায়ী কোনো কিছুই ঢাকা শহরে চলছে না। আমরা যেটা ট্রান্সপোর্ট প্ল্যানিং পড়ে এসেছি ইউনিভার্সিটিতে, আমরা যে কাজগুলো করেছি দেশে বা বিদেশে, বা আমরা যে বিভিন্ন শহর দেখেছি, কোনো গ্রামার অনুযায়ী ঢাকা শহরের কোনো পরিবহন ব্যবস্থাপনা গড়ে ওঠে। কেন চলেনি? কেন শুরু থেকে আমরা লাগামটা টানিনি? এইটার একটা বড় কোশ্চেন হচ্ছে যে এটা নগর পরিকল্পনার সাথে সম্পর্কিত। কারণ নগর পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ধরে নেন 1,44,000 বর্গ কিলোমিটার, আমাদের 18 থেকে 20 কোটি লোক সংখ্যা আছে। তো এই মূল অবজেক্টিভ হচ্ছে আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে সারা দেশে ছড়িয়ে দিয়ে সারা দেশের নগরায়ন করা। ঢাকা শহরে কি আমরা 1 কোটি লোক রাখবো, নাকি 2 কোটি লোক রাখবো, নাকি 5 কোটি লোক রাখবো, এই ধরনের কোনো জাতীয় কৌশল আমাদের নাই। এটা কি আমরা শুরু থেকে বুঝিনি নাকি বুঝেও না বুঝে থেকেছি? এইটা হচ্ছে আমরা শুরু থেকে অবহেলা করেছি। বুঝিনি বললে সেটা ভুল হবে, কারণ হচ্ছে যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় 1968 সালে এই বিদ্যাটা শুরু হয়। তার মানে কিছু লোক তো বুঝেই তো এই শিক্ষাটা চালু করেছে। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই শিক্ষা আরও বেড়েছে। এখন 7টি পাবলিক বিশ্ববিদ্যালয় নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনাবিদ তৈরি করা হচ্ছে। প্রতি বছর 300 জন পরিকল্পনাবিদ পাশ করে আসছে। আমাদের সদস্য 3000-এর বেশি। তার মানে এটা যে বোঝে না, এটা যে বোঝে না বা এই বিদ্যা নাই, বিষয়টা সেরকম নয়। এটাকে আমরা উপলব্ধি করেছি বা এটাকে কম গুরুত্ব দিয়েছি। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। স্যার, আপনি বলবেন যে এই হাবুডুবু খাওয়া উপায় থেকে আসলে উত্তরণের পথটা কি, আদৌ আছে কিনা? আমি ওই ওনার একটা শব্দ দায়িত্ববোধ, নাগরিকের দায়িত্ববোধ কথাটা একটু আরেকটু হাইলাইট করতে চাই।
এখন দেখেন এই যে আমরা যে অটো রিক্সা যেটু চড়ি, যন্ত্রচালিত অটো রিক্সা চলি, এটা তো অনেকগুলো ত্রুটি আছে, তাই না? এটা এটা প্রায় 30 কিলোমিটার বেগে চলতে পারে, কিন্তু এটাকে আপনি স্টপ করতে পারবেন না, এটাকে ব্রেক করতে পারবেন। মানে 10 কিলোমিটার বেগে চলতে পারলে এরকম একটা ওদের যে ব্রেক আছে সেই সিস্টেমে ওটাকে ব্রেক করা যায়। তো 30 কিলোমিটার ব্রেক করলে উল্টে যাবে, অন্য ঘাড়ে পড়বে, ব্রেক হবে না। ওর যে আছে মানে ওর বডির সাথে ওর স্পিড যায় না, কোনো সামঞ্জস্য নেই, আনব্যালেন্স। আপনি দেখেন যে কিভাবে সে বসে থাকে, মানে যে কোনো সময় সে পড়ে যাচ্ছে। তো এই লোক, তার ট্রেনিং নাই, তার লাইসেন্স নাই, এগুলো তো আছে। এখন এরপরে কিন্তু আপনি প্যাডেল চালিত রিক্সা, আমি প্যাডেল চালিত রিক্সা উঠবো না, কারণ আমি গতি চাই। আমি কিন্তু সেই ওই যে এটাতে বিপজ্জনক হওয়া সত্ত্বেও কিন্তু আমি ওখানে উঠতে চাই, এবং উঠে বলি আবার যাই তুমি উল্টা দিক দিয়ে আসো। আমিই বলি ওখানে যে ওটা উল্টা দিক দিয়ে আসো, তুমি সহজ যেও না, উল্টা দিক দিয়ে আসো। তো এই যে দায়িত্ববোধটা, এটা যদি নাগরিকের না হয়, আমি যদি এই অবৈধ কাজ বা এই বিপজ্জনক কাজে যদি আমি সহযোগিতা করি, তাহলে মানে আমরা তো যে উনি যেটা বললেন, পুলিশকে দিয়ে তো আর সব কিছু, ডিমান্ড এন্ড সাপ্লাই, আমি যখন ডিমান্ড দেখাবো তখন তো আসলে এরকমই হবে ব্যাপারটা। আর ওই যে ইয়েটা আমাদের তো এই বাংলাদেশ সেন্ট্রালাইজড হয়ে গেছে, সব কিছু ঢাকা, সব কিছু ঢাকা, কিছু ওই যে গ্রাম থেকে ছেলে পেলে সব ঢাকামুখী। তো এখন এই যে ডিসেন্ট্রালাইজেশনের চিন্তা ভাবনা তো হয়েছিল অতীতে, হয়েছে, কিন্তু সেটাকে আমরা দেখলাম পলিটিক্যাল কারণে, আমরা পলিটিকের আমার মানে সীমাবদ্ধতার কারণে বা ন্যারো চিন্তার কারণে এরকম তো ডিসেন্ট্রালাইজ হয় নাই। সেই উপজেলাগুলো সেভাবে মানে সেভাবে বিকশিত হয় নাই, জেলাগুলো হয়েছে, কিন্তু আর তো ওইগুলো আগায় নাই। এখন উত্তরণের কথা বলছেন, তো এটা মানে সরকার কিন্তু, এই সরকারে আমি যেটুকু খবর নিয়েছি, এখন একটা উপদেষ্টা পরিষদ একটা করা হয়েছে 4টা মন্ত্রণালয়ের নেতৃত্বে। এরা ব্যাপারটাগুলো দেখছে, এবং বিশেষ করে এই অটো রিক্সার ব্যাপারে বুয়েটে উদ্ভাবিত যে নতুন একটা ভার্সন বের করা হচ্ছে, এটাকে ই রিক্সা বলা হচ্ছে। তো এই ই রিক্সা, এটাতে ব্রেক সিস্টেমটা ভালো থাকবে, ব্রেক করা যাবে, এবং এটাকে এটার একটা হেডলাইট থাকবে, ডানে যাওয়ার জন্য আপনার সিগন্যাল লাইট থাকবে, বামে যাওয়ার জন্য সিগন্যাল লাইট থাকবে, এটার পার্কিং লাইট একটা থাকবে। তো এই সিস্টেম, এইগুলো সহ নিরাপত্তার যে দিকগুলো আছে এগুলোকে ইনক্লুড করা হচ্ছে। এবং এটা যদি আমরা বাজারজাত করতে পারি, এটা যদি বাজার যদি আসে, তাহলে আপনি বলবেন যে তাহলে 20 লাখ ওই রিক্সার কী হবে। তো সেটা এখন যেটা বিপজ্জনক, সেটাকে তো আমাকে একসময় উঠাইতেই হবে, আর কোনো না কোনো জায়গায় তো মানুষকে ছাড় দিতেই হবে, তাই না? থ্যাংক ইউ সো মাচ মেহেদী হাসান। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আসলে কতটা আশাবাদী যে আমরা এই হাবুডুবু অবস্থা থেকে একটুখানিও বেটার জায়গায় যেতে পারবো কিনা, সেই সদিচ্ছা বা চেষ্টা আমাদের আছে কিনা? আশাবাদী হতে চাই, এবং আমি আশাবাদী, কিন্তু বিশ্লেষণ যদি আমরা করি, দেখেন উপদেষ্টা পরিষদ হলো, নানান ধরনের কমিশন হলো, উপদেষ্টা পরিষদের যে কোনো একজন মেম্বারও কিন্তু নগর পরিকল্পনাবিদ হয় নাই। তার মানে, এবং আমরা কিছুদিন আগে একটা সম্মেলন করেছিলাম, ওখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের নেতৃবৃন্দ নিয়ে আমরা রাউন্ড টেবল ডায়ালগ করেছিলাম। সংস্কার কমিশনের নেতৃবৃন্দ এবং ঐক্যমত্য কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে আমি প্রশ্ন করেছিলাম, আমি সঞ্চালনা করছিলাম সেই প্রোগ্রামে, যে এই যে নগরায়ন, এইটা তো একটা গুরুত্বপূর্ণ টপিক, রাষ্ট্রযন্ত্রকে আমরা পুনর্গঠন করছি, এই এজেন্ডাতে কি আপনাদের নগরায়নের বিষয়টা আছে কিনা? ওনারা বললেন নাই। তাহলে আমি তখন বললাম যে যদি নাই, তার মানে হচ্ছে একইভাবে যদি রাষ্ট্রযন্ত্রকে নতুন করে ডিজাইন করি, তার মানে তো ঢাকা শহরই আবার নতুন করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, এবং আমরা তো এটা অ্যাফোর্ড করতে পারবো, বাসযোগ্য না হওয়ার তালিকায় আমরা থেকেই যাব। পয়েন্ট হচ্ছে এই বিষয় নিয়ে কোনো কমিশন হয় নাই। নাম্বার 2 হচ্ছে কোনো মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের দায়িত্বে নিয়োজিত কোনো নগর পরিকল্পনাবিদ নাই। যতগুলো কমিশন গঠন হয়েছে, কোনো কমিশনেই কোনো নগর পরিকল্পনাবিদকে অন্তর্ভুক্ত করা হয় নাই। তাহলে এইটাই যদি আমাদের প্রত্যাশা, আমাদের যদি প্র্যাকটিস হয়ে থাকে, তাহলে আমি বৈষম্যের জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে আমরা আসলে কোন দিকে আগাচ্ছি। আমরা সমাধানের বিষয়টা হচ্ছে, আমরা হচ্ছে ইনস্টিটিউশনের পক্ষ থেকে একটা আন্তর্জাতিক সম্মেলন করেছি, ওখানে 60টির বেশি দেশি বিদেশি প্রবন্ধ উপস্থাপন হয়েছে। আমি হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করেছিলাম, আমরা যে রিপোর্টটি তৈরি করব, এটার জন্য একটা এই আমাদের যে কমিশন হয়েছে যতগুলো, সেই কমিশনের রিপোর্টের যে মর্যাদা দেওয়া হয়েছে, আমাদের রিপোর্টটিও যেন সেই মর্যাদা দেওয়া হয়। কারণ আমি বাংলাদেশের নাগরিক,
এই আন্দোলনে আমাদের মালিকানা আছে, আমরা ট্যাক্স দেই, দেশে আমাদের মালিকানা আছে, আমরা আমাদের দায়বদ্ধতা জায়গা সবচেয়ে বড় কথা আমাদের প্রয়োজন আছে। আমরা একটা রিপোর্ট তৈরি করে দিচ্ছি, আমরা এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হাতে তুলে দিব। এই রিপোর্টটির মর্যাদা যেন অন্যান্য কমিশনের রিপোর্টের মর্যাদা দেয়া হয়। আমরা রিপোর্টটি এখনো কাজ চলছে, আমরা হয়তো আগামী সপ্তাহ 2-3-এর ভিতরে রিপোর্টটা নিয়ে আমরা চেষ্টা করবো মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার পাওয়া যায় কিনা। সাক্ষাৎকার পাওয়াটাও কিন্তু খুব কঠিন। আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে আমরা যে রিপোর্টটা তৈরি করেছি, এই রিপোর্টটি নিয়ে যখন আমরা সাক্ষাৎকার চাইবো তখন যেন সাক্ষাৎকারটা দেয়া হয়। কারণ উনি বলেছেন আন্দোলন না করে চিঠি লিখবেন আপনারা, আমরা কিন্তু চিঠি দিয়েছি, আমরা কিন্তু সেই চিঠির কোনো সাড়া পাই না। সুতরাং ওনাকে আমরা বিশ্বাস করতে চাই এবং আমরা যে রিপোর্টটা তৈরি করেছি সেই রিপোর্টটা অনুযায়ী যদি দেশ রাষ্ট্রযন্ত্র সাজানো হয় আমরা বিশ্বাস করি পরিবর্তন সম্ভব। থ্যাংক ইউ। আমরাও চাই যে যারা এক্সপার্ট রয়েছেন তাদের স্টেক হোল্ডারশিপটাকে রেখে তারপরে ঢাকা শহরকে নিয়ে ভাবা হোক। শুধুমাত্র ঢাকা শহর নয় প্রিয় দর্শক, সকল শহর আসলে যেখানে মানুষ বসবাস করেন বসবাসযোগ্য আসলে হোক। আমরা চাই না যে আমাদের প্রিয় প্রাণের তিলোত্তমা ঢাকা আসলে বসবাস অযোগ্য শহরের তালিকায় আর থাকুক, এবং সকল মানুষের স্বার্থ রক্ষা করে বৃহৎ যে জনগোষ্ঠী রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যেন চেষ্টা করি। যারা অথরিটি রয়েছেন তাদের কাছে এই আহ্বান জানিয়ে, এই রিকোয়েস্ট রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।